আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী। সমন্বিতভাবে কাজ করছে প্রশাসন। দক্ষিণাঞ্চলের উন্নয়নে এই সফর তাৎপর্যপূর্ণ বললেন তথ্যমন্ত্রী। ভারী বর্ষণ, পাহাড়ি ঢলে দেশ জুড়ে ভয়াবহ বন্যা, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ, ব্যাহত ত্রাণ তৎপরতা, টানা বৃষ্টিতে নাকাল ঢাকাবাসী। ফ্যাসিস্টদের লুটপাটে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোয় চ্যালেঞ্জ। সংসদে অর্থমন্ত্রী মুজিব বর্ষ পালনে ৯৮২ কোটি টাকা ব্যয় করেছিল পতিত শক্তি। এবং বিশ্বকাপ সেমিফাইনালে মঙ্গলবার রাত ১টায় মুখোমুখি ফ্রান্স এবং স্পেন। পরের দিন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। বিশ্ববাসী চোখ ফুটবলে। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হিসেবে এই বিভাগে এটি তার প্রথম সফর। এ উপলক্ষে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। বৃক্ষরোপণ কর্মসূচি, সাংগঠনিক সভা ও দক্ষিণাঞ্চলের উন্নয়নের ভাবনা নিয়ে এখন বইছে উৎসবের আমেজ। তারিকুল ইসলাম তুহিনের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। ২০২৬ সালে বিএনপি সরকার গঠনের পর প্রথমবারের মতো বরিশাল সফরে যাচ্ছেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে কেন্দ্র করে বরিশাল জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সফর সফল করতে সরকারি দপ্তর, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং দলীয় নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের বরিশালে আসতেছে, এজন্য আমরা বরিশালবাসী সকলেই আনন্দিত। বরিশালে কর্মসংস্থান দ্রুত গতিতে করা হয়, তাইলে আমি মনে করি যে বরিশাল দ্রুত গতিতে ডেভেলপ হবে। দক্ষিণাঞ্চলে প্রবেশদ্বার খ্যাত গৌরনদীর বাটোয়ারজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া বরিশাল নগরীর কীর্তনখোলা নদীর তীরবর্তী ৩০ গোডাউন বধ্যভূমি এলাকাতেও একই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। যেহেতু প্রধানমন্ত্রী আসবেন, সব ধরনের প্রস্তুতি আমাদের দলীয় পক্ষ থেকে, প্রশাসনের সর্বস্তর থেকে আমরা ঐক্যবদ্ধভাবে, সম্মিলিতভাবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যাশা করব আমাদের মানবিক প্রধানমন্ত্রী তিনি তার সুবিবেচনা, এই সমস্ত বিবেচনা করে বরিশালবাসীকে তিনি ধন্য করবেন। বরিশাল ১ আসনের সংসদ সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা সহ নানা মানদণ্ডে সরকার প্রধানের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ। এবারে শুধুমাত্রই বৃক্ষরোপণটাকেই গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, ইতিমধ্যেই কৃষক কার্ড, তারপরে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানের আলেম এবং ইমাম মুয়াজ্জিনদের জন্য আমরা কার্ড দিয়েছি। এই প্রোগ্রামের একটা অংশ হিসাবেই দক্ষিণাঞ্চলে আগমন। স্থানীয়দের প্রত্যাশা, এই সফরে দক্ষিণাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিল্পায়ন, কৃষিখাতে অগ্রগতি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আসবে। তাই শুধু রাজনৈতিক অঙ্গনেই নয়, সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বান্দরবনের হাতিয়া, চুয়াডাঙ্গা ও গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তীব্র স্রোতে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। বান্দরবানের প্রধান সড়কে পানি জমে সারা দেশের সঙ্গে এখনও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে জলাবদ্ধতায় গাজীপুরের ভোগান্তি বেড়েছে শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের। প্রতিনিধিদের তথ্যে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। চট্টগ্রামে টানা কয়েকদিন ভারী বর্ষণের পর বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে, তবে নগরীর নিম্নাঞ্চলে পানি জমে থাকায় জনজীবন স্বাভাবিক হয়নি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘন্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এতে পাহাড়ি এলাকায় ভূমিধস ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে। টানা বর্ষণে চুয়াডাঙ্গার দামুরহুদা মুজিবনগর আঞ্চলিক সড়কের প্রায় ১ কিলোমিটার ধসের ঝুঁকিতে পড়েছে। নিরাপত্তার স্বার্থে প্রায় ১২ কিলোমিটার সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রেখেছে প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে রাস্তার ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
টানা কয়েকদিনে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের সাঙ্গু নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রধান সড়কে পানি জমে থাকায় সারা দেশের সঙ্গে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। নদীর তীরবর্তী ঘরবাড়ি সহ বালাঘাটা, ক্যামলং, আর্মিপাড়া, ইসলামপুর, শেরেবাংলা নগর সহ নিম্নাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য মানুষ। বাসায় যাচ্ছি, পানি উঠে গেছে রাস্তায়, কারেন্ট নাই, নেটওয়ার্ক নাই। পাহাড় ভেঙে গছে পড়ে গেছে, বাসায় একদম মানে ঢুকে পানি টানি যে অবস্থা হয়ে গেছে, বাসায় আপনার খাওয়ার নাই। দুর্যোগ মোকাবেলায় প্রশাসন সতর্ক রয়েছে ও সার্বিক তদারকি অব্যাহত রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। 8,500-এর মতো মানুষ হচ্ছে যে পানিবন্দী অবস্থায় আছে, আর এর বাইরে 6,250 আজকে সকাল পর্যন্ত আমাদের সারা জেলা উপজেলাগুলি সহ এই পরিমাণ মানুষ দুর্যোগে আক্রান্ত হয়ে আমাদের আশ্রয়কেন্দ্রগুলোতে আছে। আশ্রয়কেন্দ্রে আমাদের সর্বোচ্চ সহযোগিতায় শুকনো খাবার এবং রান্না করা খাবার দুটি আমরা সরবরাহ করছি। টানা বর্ষণে গাজীপুর শিল্পনগরী বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। টঙ্গী, ভোগড়া বাইপাস, জয়দেবপুর, কোনাবাড়ি ও কালিয়াকৈর সহ বিভিন্ন এলাকার সড়ক, অলিগলি ও নিম্নাঞ্চলে পানি জমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও কলকারখানার শ্রমিকরা। কালিয়াকৈরে কলার ভেলা ও নৌকা চলাচল করছে মানুষ। স্থানীয়দের অভিযোগ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। এদিকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানীর জনজীবন। বিভিন্ন সড়কে জলাবদ্ধতার ভোগান্তিতে পড়েন নগরবাসী। গেল রাত থেকে এ পর্যন্ত ঢাকায় 97 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সর্বোচ্চ বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে 132 মিলিমিটার। আবহাওয়া অধিদপ্তর বলছে, সমুদ্র লঘুচাপের প্রভাবে দেশে ভারী বৃষ্টিপাত আরও বাড়বে। বিস্তারিত আসাদের রিপোর্টে। পানি নিষ্কাশনের পথ না পেয়ে সড়কেই জমতে থাকে পানি, ফলে সড়কগুলো পরিপূর্ণ হয়ে যায় বৃষ্টির পানিতে। কোথাও হাঁটু ও কোথাও কোমর সমান পানিতে আটকে পড়ে যানবাহন। আমাদের তো সমস্যা হচ্ছে, এখানে কোনো খেপ নাই, কিছু নাই, আমাদের ইনকামের সোর্স কমে যাইতেছে। যে বৃষ্টি চলতেছে না, তো লোকজন একটু কম ওঠে, দেখতেছেন তো হালুয়া হয়ে গেছে, ভিজে খুবই সমস্যার ভিতরে আছে স্যার। পথে পথে শিক্ষার্থীরা পড়েন বিপত্তিতে। দুর্ভোগের শেষ ছিল না অফিসগামীদের, আর রোজগারে টান পড়ে শ্রমজীবী মানুষের। আপনি সাংবাদিক হিসেবে আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা বিহিত হোক এটার। আমি দিতে পারি, আমার কাছে আল্লাহ আমাকে টাকা দিয়েছে, সামর্থ্য দিয়েছে, যাদের নাই তারা কি করবে? আজকে আমি এখান থেকে মহাখালী যাব 200 টাকা ভাড়া, ও আমার কাছে 500 টাকা যাচ্ছে। একটা ইনসাইড বাসা আছে, মনে হয় খাটের উপরেও পানি উঠে গেছে। যেমন শেওড়াপাড়া, দেয়া ফিরেবাগ, সাবরা মসজিদ, আনন্দবাজার, আপনার ঝিলপাড়, নতুন বাজার, কল্যাণপুর, ঠিক আছে, ইন্দা আছে তালতলা, মোল্লাপাড়া, ঠিক আছে। আবার আপনার কাজীপাড়া তনে বাজার, মিরপুর 10 নম্বর পুরো মেন রোডে মনে হয় গাড়ির এই পর্যন্ত পানি। আবহাওয়া অধিদপ্তর জানায়, সমুদ্রের লঘুচাপের কারণে এখনই থামছে না বৃষ্টি। লঘুচাপ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে 2 তারিখে সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছিলেন এবং সমুদ্রের পরিস্থিতি ভালো জানা, কিন্তু গতকাল কিন্তু আমরা সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু ভারী বর্ষণটা কিন্তু এখনো বলবৎ রয়েছে। এদিন সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পটুয়াখালীতে। ঢাকায়ও প্রায় 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত 24 ঘন্টা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত আপনার রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে 132 মিলিমিটার, কক্সবাজারে 115 মিলিমিটার, চট্টগ্রামে 98 মিলিমিটার, ঢাকায় 97 মিলিমিটার। এবং ঢাকায় আজকে ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 6 ঘন্টায় আরও 82 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের নৌযানকে সতর্ক সংকেত মেনে চলার আহ্বান জানান এ আবহাওয়াবিদ। বর্ষাকালে বৃষ্টিপাত হবে, এটা স্বাভাবিক। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। অতিবৃষ্টির কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন সম্পদ রক্ষা, দ্রুত ত্রাণ ও চিকিৎসা সেবা নিশ্চিত এবং পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করতে সংশ্লিষ্ট সংস্থা ও মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল সভায় তিনি এসব নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে মানুষের জীবন ও সম্পদ রক্ষাই প্রশাসনের সর্বোচ্চ অধিকার। মুজিব বর্ষের কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রের 992 কোটি টাকা ব্যয় করা হয়েছিল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেলে সংসদে প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান তিনি।
ফ্যাসিস্ট সরকারের লুটপাটে জর্জরিত আর্থিক খাতের শৃঙ্খলা ফেরানোই বিএনপি সরকারের অগ্রাধিকার বলেও জানান অর্থমন্ত্রী। আর কর্মসংস্থানের অংশ হিসেবে উপজেলা পর্যায়ে তরুণদের প্রশিক্ষণের আওতায় আনার কথা বলেন আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম। মনিরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় সংসদ অধিবেশন। প্রশ্নোত্তর পর্বের শুরুতেই দেশের আর্থিক খাতের অসঙ্গতি এবং এর থেকে উত্তরণ সহ নানান বিষয় উত্থাপন করেন সংসদ সদস্যরা। এদিনের এজেন্ডায় ছিল ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগও। কার্যকর কোনো পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারছি কিনা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের আর্থিক খাত ধ্বংসের পেছনে তৎকালীন আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন। বলেন, শুধুমাত্র মুজিব বর্ষের পেছনেই 982 কোটি টাকারও বেশি ব্যয় করা হয়েছিল। মুজিবের ছবি ও বেদি তৈরি, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা, মার্বেল পাথরের মূর্তি বানাইতে এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সকল মন্ত্রণালয় বিভাগ সর্বমোট 982 কোটি 91,74,000 কোটি টাকা ব্যয় করেছে। মাননীয় স্পিকার, আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, দেশের পুঁজিবাজারে কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চেষ্টা চলছে বিদেশে পলাতকদের ফিরিয়ে আনারও। শেয়ার বাজারের উপর মানুষের আস্থা ফিরে আসার কারণে এটা হয়েছে এবং আমরা আশা করছি যে আমরা বড় ধরনের পরিবর্তন ক্যাপিটাল মার্কেটে এনেছি এবং আনতে যাচ্ছি। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে কর কাঠামো সহজীকরণ সহ কৃষির প্রসারে গঠন করা হয়েছে 10,000 কোটি টাকার স্কিম। কর হার নেটওয়ার্ক বাড়ানোর জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে। মাদক, জুয়া ও পর্নোগ্রাফি নিয়ে উঠে আসে নানান প্রশ্ন। উত্তরে আইসিটি মন্ত্রী তার সরকারের নেয়া নানান পদক্ষেপের কথা তুলে ধরেন। আমরা উপজেলা পর্যায়ের একটা উপরে 4-5 তলা 6 তলা এরকম রুমগুলিতে সেই ট্রেনিং কোর্সগুলি করার চেষ্টা করছি এবং ইনশাল্লাহ আমরা যদি এইভাবে এই পর্যায়ে যদি ছেলেপেলেদেরকে, ইয়াং জেনারেশনকে আমরা অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে হয়তো এই মাদকাসক্ত যারা আছেন তাদেরকে আকৃষ্ট করে ওখান থেকে বের করার চেষ্টা করব। প্রশ্নোত্তর পর্ব শেষে সদ্য প্রয়াত সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে নিয়ে আলোচনায় স্মৃতিচারণ করেন সংসদ সদস্যরা। তিনি একদিকে ইতিহাসের ছাত্র ছিলেন, সাহিত্যের ছাত্র ছিলেন, পরে আইনের পেশাকে বেছে নিয়েছিলেন আইনজ্ঞ হিসাবে। যে কোনো বিষয়ে তিনি অবলীলায় অনেকক্ষণ ধরে কথা বলতে পারতেন, উন্নত জ্ঞান ও গর্ব বক্তব্য রাখতে পারতেন। তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েই শুধু আমাদেরকে তার কাজ সারেননি, বরঞ্চ আমাদের মজলুম নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে বারবার দাঁড়িয়েছেন। এর আগে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করেন কমিটির সভাপতি ভোলা 1 আসনের সংসদ সদস্য আন্ধালিব রহমান। বগুড়া বিশ্ববিদ্যালয় বিল 2026 উত্থাপিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করেছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চট্টগ্রাম আনোয়ারার রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় বন্যার্ত দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের মানুষ চট্টগ্রামকে ঘিরে উদ্বিগ্ন। এখানকার মানুষ দীর্ঘ সময় ধরে পানিবন্দী রয়েছেন, অথচ স্থানীয় প্রশাসন ও সরকারের কেউ আসেনি এখানে। এ সময় তিনি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। সরকার অবহেলা হোক বা যে কারণে হোক, সরকার পারতেছে না। এখন দোষ দিয়ে লাভ নাই, মূল জিনিস হচ্ছে মানুষ কষ্ট পাচ্ছে। ফলে আমরা যদি যাদের সক্ষমতা আছে সবাই যদি এগিয়ে আসি, আমরা আশা করি দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়, আমরা এই মানুষগুলোকে কিছুটা হলেও সহযোগিতা করতে পারবো, তাদের কষ্ট কিছুটা দূর করতে পারবো। সংসদ ভবন প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এর আগে রোববার বিকেল 5টায় সংসদের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে বিস্তারিত। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন করা হয়েছে। এর আগে বৈরী আবহাওয়ার কারণে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার টানেলে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি সহ সংসদ সদস্যরা। জানাজায় আরও অংশ নেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় সহকর্মীগণ সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি স্মৃতিচারণ করেন। তিনি সর্বজনপ্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন, অজাতশত্রু। তার সম্বন্ধে কখনো কারো কাছ থেকে কোনোদিন আমরা কোনো বিরূপ মন্তব্য পাইনি। আমরা এই অসাধারণ মানুষটিকে আর ফিরে পাবো না। তার যে কাজ, সেই কাজগুলোকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমরা অবশ্যই উপকৃত হব। জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে শ্রদ্ধা জানান ও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, ডেপুটি স্পিকারগণ সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে ফুলের শ্রদ্ধা জানান। জানাজা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান সহ স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা মোনাজাতে অংশ নেন। ধন্যবাদ সকলকে। এর আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন দলের নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। যদি তার কোনো কথায়, তার কোনো কাজে আপনারা কেউ কখনো মর্মাহত হয়ে থাকেন, অনুগ্রহ করে তাকে মাফ করে দিবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশের স্বার্থকে প্রাধান্য দিতেই সরকার আইএমএফের সঙ্গে ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে সংস্থাটির সঙ্গে হওয়া ঋণ চুক্তিতে জনগণের স্বার্থ সুরক্ষিত হয়নি, তাই নতুন করে চুক্তি হবে। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে মন্ত্রী এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মফিউর রহমান। ডলার সংকট মোকাবেলায় বৈদেশিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করা এবং সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরাতে 2023 সালে আইএমএফের সঙ্গে 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচিতে যুক্ত হয় বাংলাদেশ। পরে অন্তর্বর্তী সরকারের সময় এর আকার বাড়িয়ে 550 কোটি ডলার করা হয়। এ পর্যন্ত প্রায় 5 কিস্তিতে বাংলাদেশ পেয়েছে 364 কোটি ডলার। তবে ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় নিয়ে প্রায় 1 বছর আলোচনা চললেও শেষ পর্যন্ত তা হয়নি। এরই মধ্যে উভয় পক্ষ নতুন ঋণ কর্মসূচির দিকে এগোচ্ছে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ফ্যাসিস্ট আমলে করা চুক্তিতে দেশের স্বার্থ সংরক্ষিত হয়নি, এজন্য নতুন চুক্তির আলোচনা। আমরা তো আগের প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি, কারণ ওরা আগের প্রোগ্রাম হচ্ছিল ওই স্বৈরাচার আমলের যে প্রোগ্রামটা করেছিল ফ্যাসিস্ট আমলের, ওখানে অনেকগুলো বিষয় তো আমরা সম্মত হইনি। তো সেই কারণে আমরা সেই প্রোগ্রাম থেকে বেরিয়ে আসছি। অনেকগুলো কন্ডিশন ছিল যেগুলো আমরা মনে করেছি সরকার হিসেবে, নির্বাচিত সরকার হিসেবে গ্রহণযোগ্য নয়। কিস্তির টাকা পাওয়া নিয়ে সরকারের চিন্তা নেই বলেও জানান তিনি। কিস্তির টাকার চেয়ে আমার জন্য যেটা গুরুত্বপূর্ণ, আমি যে প্রোগ্রামে যাব এখানে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের স্বার্থ, অর্থনৈতিক স্বার্থ সংরক্ষিত হবে কিনা, এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিদেশি বিনিয়োগকারী ও পর্যটকদের সুবিধার্থে ভিসা নীতিতে পরিবর্তন আনার কথাও জানান অর্থমন্ত্রী। আধুনিক বাংলাদেশ গড়তে হলে সব যেরকম পরিবর্তন করতে হবে, ভিসা নীতি পরিবর্তন করতে হবে না। একটা ভিসা নীতি একটা দেশ সম্বন্ধে কথা বলবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। হামে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে প্রাণ হারিয়েছে আরও 5 শিশু। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও 879 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এছাড়া গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত এই রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 758 জনে, যা বিগত 4 মাসে আক্রান্তর সংখ্যা 1,11,480 জন, যার মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন 94,340 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 90,605 জন।
জামালপুর হাটচন্দ্রায় 4 বছর স্থায়ী জলাবদ্ধতায় মানবেতর জীবন কাটাচ্ছেন প্রায় 2 শতাধিক পরিবার। সামান্য বৃষ্টিতেই ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম ভোগান্তিতে বাসিন্দারা। মাহমুদুল হাসান রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ারা। বর্ষা মৌসুম এলেই জামালপুর শহরের হাটচন্দ্রার পলাশতলা এলাকা পরিণত হয় জলাবদ্ধ জনপদে। আঙ্গিনা উপচে নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি ঢুকে পড়ে ঘরে। এই যন্ত্রণা সহ্য করেই চলছে 2 শতাধিক পরিবারের দৈনন্দিন জীবন। স্থানীয়দের অভিযোগ, দূষিত পানিতে শিশু ও বয়স্কদের মধ্যে বাড়ছে পানিবাহিত ও চর্মরোগের ঝুঁকি। প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী, কর্মজীবী ও গৃহিণীদের। সমস্যার সমাধানে বারবার সংশ্লিষ্টদের দ্বারস্থ হলেও মেলেনি কাঙ্ক্ষিত সাড়া। রাস্তার নাজুক অবস্থা, ভেঙে চুরে শেষ, পানি বন্ধ। আমার চুলায় পানি উঠে গেছে, রান্না করে পানি উঠে গেছে, আমি রান্নাতে পারি না। পরীক্ষা চলতেছে, আমাদের স্কুলে যেতে কষ্ট হয়। পৌরসভার ট্যাক্সও দেই, করও দেই, সবকিছুই করি, কোনোটা তো আমাদের কাছে এখন না নিয়ে থাকে না। তাহলে আমরা এই কষ্টগুলো কেন করব? তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সংশ্লিষ্টরা বলছেন, পানি আটকে থাকার স্থানগুলো চিহ্নিত করা সহ সমস্যা সমাধানে কাজ চলছে। অপরিকল্পিতভাবে মাটি কেটে বাড়িঘর নির্মাণ করায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে আমরা এই জলাবদ্ধতা দ্রুত নিরসনের জন্য ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং এই প্রকল্পের কাজ চলমান আছে। ড্রেনের কাজ সম্পূর্ণ হলে আশা করি এই জলাবদ্ধতা আর থাকবে না এবং মানুষ এই জলাবদ্ধতা থেকে নিষ্কৃতি পাবে। পলাশতলার বাসিন্দারা এবার মৌখিক আশ্বাসের বদলে বাস্তব সমাধান দেখতে চান। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে পানিবাহিত রোগের প্রকোপ। বিশুদ্ধ পানির অভাবে জন্ডিস, হেপাটাইটিস এ ও টাইফয়েডে আক্রান্ত হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। এতে ব্যাহত হচ্ছে প্রতিনিয়ত ক্লাস ও একাডেমিক কার্যক্রম। আবাসিক হলগুলোতে নিরাপদ পানির সরবরাহ নিশ্চিত করার দাবি শিক্ষার্থীদের। সানিউল আলম রাজুর প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে জন্ডিস, হেপাটাইটিস এ ও টাইফয়েডের মতো পানিবাহিত রোগের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশুদ্ধ পানির তীব্র সংকট, অস্বাস্থ্যকর এবং নিম্নমানের খাবারের কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এতে শারীরিক ভোগান্তির পাশাপাশি একাডেমিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সাবমার্সিবলে পানি উঠাইলে দেখি আমরা আয়রন থাকে, ট্যাপের পানিগুলো ইউজ করা হয়, এগুলো খুবই খারাপ। গোসলের সময় দেখা যায় যে আমাদের পানি হচ্ছে লাল কালার অনেক সময় পাওয়া যায়। ক্যান্টিনগুলো আছে, আমাদের খাবারের দোকানগুলো আছে, এতে সঠিক পানির ব্যবহার করছে না। রোগ বালাই হয়, চুলকানি কিংবা হচ্ছে ঘা, এরকম টাইপের রোগ হয়। পানিটা যদি একদম ফিল্টার করে আমাদেরকে দেওয়া হয় তাহলে হয়তো আমরা ভালো পানিটা পাবো। শিক্ষার্থীদের বাহিরের অস্বাস্থ্যকর খাবার পরিহারের পাশাপাশি বিশুদ্ধ পানি পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গত 3 মাস থেকে প্রচুর পানিবাহিত রোগ আমরা পাচ্ছি। পানির ব্যাপারে আমার মনে হয় সবাইকে একটু সজাগ থাকতে হবে। তারা যেন চেষ্টা করে ফ্রেশ ওয়াটার খাওয়ার জন্য এবং পানি যেন অবশ্যই কন্টামিনেটেড না থাকে। আবাসিক হলগুলোতে বিশুদ্ধ পানি সরবরাহে গুরুত্ব সহকারে কাজ চলছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য হল পর্যায়ে বিভিন্ন প্রবেশদের মাধ্যমে প্রত্যেকটা হলের যে পানি যে সাপ্লাই ট্যাঙ্ক, এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। একাডেমিক ভবনগুলোতে আপনারা দেখবেন যে পিউরিফাই মেশিন অলমোস্ট প্রতিটা বিল্ডিংয়েই আছে। শুধু আশ্বাস নয়, দ্রুত বিশুদ্ধ পানির নিশ্চয়তা, খাবারের মান উন্নয়ন এবং আবাসিক হলগুলোর স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের দাবি শিক্ষার্থীদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। মোহনা টেলিভিশনের কুমিল্লা দাউদকান্দির কার্যালয়ে মালামাল লুট করে তালা ঝুলিয়ে দেয়া দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। দুপুরে প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহার সহ আরও অনেকে। গেল 6 জুলাই মোহনা টেলিভিশনের কুমিল্লা দাউদকান্দির কার্যালয়ে তালা ভেঙে অফিসে থাকা মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী, সমন্বিতভাবে কাজ করছে প্রশাসন। দক্ষিণাঞ্চলের উন্নয়নে এই সফর তাৎপর্যপূর্ণ বললেন তথ্যমন্ত্রী।
ভারী বর্ষণ, পাহাড়ি ঢলে দেশ জুড়ে ভয়াবহ বন্যা, বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ, ব্যাহত ত্রাণ তৎপরতা, টানা বৃষ্টিতে নাকাল ঢাকাবাসী। ফ্যাসিস্টের লুটপাটে আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর চ্যালেঞ্জ, সংসদে অর্থমন্ত্রী মুজিব বর্ষ পালনে 982 কোটি টাকা ব্যয় করেছিল অতীত শক্তি। এবং বিশ্বকাপ সেমিফাইনালে মঙ্গলবার রাত 1টায় মুখোমুখি ফ্রান্স স্পেন, পরের দিন আর্জেন্টিনার প্রতিপক্ষ ইংল্যান্ড। বিশ্ববাসীর চোখ ফুটবলে। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।